ওয়েলকাম টু দ্য গ্লোবাল অনলাইন ভিউজ। গ্লোবাল অনলাইন ভিউজে আপনাদের সকলকে স্বাগত। গ্লোবাল অনলাইন ভিউজ তৃতীয় বিশ্বের পার্সপেক্টিভ অর্থাৎ মেজরিটি ওয়ার্ল্ডের প্রেক্ষিত থেকে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, ভূ রাজনীতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা, মানবাধিকার, অর্থনীতি, পরিবেশ এবং জলবায়ুর ন্যায্যতার মতো বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য একটি চ্যানেল। এই চ্যানেল থেকে আমরা বিভিন্ন বার্নিং ইস্যুস দিয়ে আলোচনা করব। সঙ্গত কারণেই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হলো এই সময়ের সবচেয়ে বিশ্বব্যাপী আলোচিত বিষয়, তা হলো আফগানিস্তান। অনেকেই বলছেন যে আফগানিস্তান হচ্ছে বিদেশি পরাশক্তির জন্য একটি কবরস্থান সমতুল্য, বা ইংলিশে যাকে বলে গ্রেভইয়ার্ড অব দ্য এম্পায়ার্স। কারণ আফগানিস্তানে কোনো বিদেশি পরাশক্তি বিজয়ী হতে পারে নাই। এখন প্রশ্ন হচ্ছে কেন, কী কারণে? এই প্রশ্নের জবাব খুঁজতে আমাদেরকে দ্বারস্থ হতে হবে আফগানিস্তানের ইতিহাসের দিকে। আর কঠিন বাস্তবতা হলো এই যে আফগানিস্তানের এই অতীত ইতিহাস থেকেই বিশ্বের পরাশক্তিগুলো কখনো শিক্ষা গ্রহণ করেনি। আমরা যদি ফিরে যাই আফগানিস্তানের সেই অতীতের দিকে, তাহলে আমরা দেখব আফগানিস্তানে গ্রিক থেকে শুরু করে মেসোপটেমিয়ান সেনাবাহিনী, তারপরে পার্সিয়ান সেনাবাহিনী, অনেকেই যেটা হলো আফগানিস্তান দখলের চেষ্টা করেছে। মোগলরা চেষ্টা করেছে, তারপরে ব্রিটিশরা করেছে, আমেরিকানরা করেছে, কিন্তু কেউই সফলতা লাভ করতে পারেনি। কী কারণ? কেন বিশ্বের কোনো পরাশক্তি আফগানিস্তানকে তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি? এর কারণ খুঁজতে গেলে আমরা খুব সহজ ভাষায় একটা বিষয় আমরা বুঝতে পারবো। আমরা জানি সেই প্রাচীন আমল থেকে গ্রিক, তারপরে আলেকজান্ডার দ্য গ্রেটের নেতৃত্বে মেসোপটেমিয়ান সেনাবাহিনী, পার্সিয়ান এম্পায়ার, তারপরে আমরা যদি বলি হানদের কথা, মোগল এম্পায়ার, তারা কেউই কিন্তু আফগানিস্তান স্থায়ীভাবে দখলে রাখতে পারেনি। এবং সর্বশেষ আমরা জানি যে বিশ্ব পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, তার আগে অবশ্য ব্রিটিশরাও অনেকবার চেষ্টা করেছে আফগানিস্তানকে দখল করতে, কিন্তু আফগানিস্তান সাময়িকভাবে তারা দখল করতে পারলেও তারা সেখানে সফলতা অর্জন করতে পারে নাই। এখন প্রশ্ন হচ্ছে কেন আফগানিস্তান কেউই দখল করতে পারলো না? আমরা যদি আলেকজান্ডার দ্য গ্রেটের দিকে তাকাই, তাহলে আমরা দেখব আলেকজান্ডার গ্রেট আফগানিস্তান দখলের আগে সে মূলত এশিয়া অভিযানে বের হয়েছিল। এশিয়া অভিযানে সেই খ্রিস্টপূর্ব 334 সাল থেকে তার এশিয়া অভিযান শুরু হয়। সেই অভিযানে সে পরপর সে মিশর, সিরিয়া, বর্তমান ইসরায়েল, ইরান, ইরাক, তুরস্কের মতো দেশগুলো একের পর এক দখল করে নিয়েছিল। তারপরে সে যখন আফগানিস্তানের সীমান্তে আসে, আফগানিস্তানের সীমান্তে আসার পরে আলেকজান্ডার দ্য গ্রেটের চিন্তা ছিল যে আফগানিস্তান দখল করা সময়ের ব্যাপার মাত্র, তেমন কোনো উল্লেখযোগ্য সময় তার লাগবে না। তিনি যখন তার সেনাবাহিনীকে এই আফগানিস্তান অভিযানের জন্য যখন উদ্বুদ্ধ করছিলেন আফগান সীমান্ত থেকে, তখন তিনি তাদেরকে বলেছিলেন যে আর মাত্র 4 দিন আমাদেরকে যুদ্ধ করতে হবে, আর মাত্র 4 দিন যুদ্ধ করলেই আমাদের যুদ্ধ শেষ হয়ে যাবে। কিন্তু সেই 4 দিনের যুদ্ধ আলেকজান্ডার দ্য গ্রেটকে করতে হয় বছরের পর বছর। এবং এই আফগানিস্তানে দখল করতে গিয়ে আলেকজান্ডার গ্রেট সে দেখল যে আফগানরা খুবই সাহসী এবং বীরের জাতি, তাদের বিরুদ্ধে লড়াই করা খুব সহজ জিনিস না। সাময়িকভাবে তাদেরকে বিধ্বস্ত করা যায়, তাদেরকে হত্যা করা যায়, তাদেরকে ঘর বাড়ি ধ্বংস করা যায়, কিন্তু তাদেরকে স্থায়ীভাবে দমন করা যায় না। একটা পর্যায়ে যুদ্ধ করতে করতে ক্লান্ত আলেকজান্ডার দ্য গ্রেট আফগানিস্তানি বিয়ে করলেন। আফগানিস্তানের বাল্ক অঞ্চলের একজন অভিজাত পরিবারের এক সদস্যের তার মেয়েকে তিনি বিয়ে করলেন, যার নাম রোকসানি। খুব ইতিহাসের খুব নির্মম সত্য হলো যে রোকসানি ছিল একজন আফগান প্রতিরোধকারীর মেয়ে, যে বাল্কে আলেকজান্ডার দ্য গ্রেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল।
কিন্তু এক পর্যায়ে সেই প্রতিরোধ ভাঙতে গিয়ে আলেকজান্ডার দ্য গ্রেট রোকসানিকে পছন্দ করেন এবং তাকে বিয়ে করেন এবং পরবর্তীতে এই বাল্ক অঞ্চল, যেটা তখনকার দিনে ভিক্টোরিয়া নামে পরিচিত ছিল, সেই অঞ্চলের মানুষের বীরত্বে তিনি অভিভূত হয়ে যান, যার কারণে আলেকজান্ডার দ্য গ্রেট এই বাল্ক থেকে তার সেনাবাহিনীতে অনেক সদস্যকে অন্তর্ভুক্ত করেন এবং সেখানকার 30,000 সৈন্যকে তিনি সেখানকার 30,000 যুবককে তিনি তাদের ম্যাসেডোনিয়ান স্টাইলে, অর্থাৎ তার নিজস্ব সেনাবাহিনীর স্টাইলে মুখোমুখি হয়ে তাদের সাথে যুদ্ধ করতে আলেকজান্ডার দ্য গ্রেট ক্লান্ত হয়ে পড়েন এবং তিনি বাল্ক অঞ্চলে গিয়ে রোকসানি নামে এক মহিলাকে বিয়ে করেন। কিন্তু ঐতিহাসিক বাস্তবতা হচ্ছে রোকসানি ছিল একজন বাল্কের নোবেলম্যান বা অভিজাত পরিবারের মেয়ে, যে ব্যক্তি তার বাবা মূলত আলেকজান্ডার দ্য গ্রেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, কঠিন সেই প্রতিরোধ। বাল্ক অঞ্চলের এই প্রতিরোধে অভিভূত হয়ে যান আলেকজান্ডার দ্য গ্রেট, যে কারণে তিনি সেখানকার অনেক যুবককে তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেন। শুধু তাই না, তিনি সেখানকার 30,000 যুবককে তার ইনফ্যান্ট্রি হিসেবে প্রশিক্ষিত করার জন্য নির্দেশ দেন। এক পর্যায়ে বাল্কে কিছুদিন থাকার পর আবার আলেকজান্ডার দ্য গ্রেট অভিযানে বের হন। এবার তার অভিযানের লক্ষ্য ছিল ভারত সফর। কিন্তু পথিমধ্যে আফগানদের সাথে যুদ্ধ করতে করতে তার সেনাবাহিনীর 1/3 সদস্যকে তিনি হারিয়ে ফেলেন। যুদ্ধক্লান্ত আলেকজান্ডার দ্য গ্রেট পরবর্তীতে ফিরে যান ব্যাবিলনে এবং যেখানেই পরবর্তীতে তার মাত্র 33 বছর বয়সে, অর্থাৎ খ্রিস্টপূর্ব 323 সালে আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যু হয়। এবং আমরা জানি যে আলেকজান্ডার দ্য গ্রেটের যে উত্তরাধিকার তার ওই রোকসানির ছেলেই আলেকজান্ডার দ্য গ্রেটের উত্তরাধিকার ছিল, যদিও পরবর্তীতে তাকে হত্যা করা হয়, রোকসানিকে হত্যা করা হয়, কারণ তখনকার দৃষ্টিভঙ্গি ছিল রোকসানি একজন বারবারিয়ানের মেয়ে। যাই হোক, আলেকজান্ডার দ্য গ্রেটের পরে আমরা জানি আরবরা আসে আফগানিস্তান দখল করার জন্য। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরবর্তীতে আরবরা 652 খ্রিস্টাব্দে আফগানিস্তানের দখলের জন্য আসে। তারা হেরাত অঞ্চলকে দখল করে, কিন্তু হেরাত দখল করার পরও তারা তাদের স্থানীয় লোকজনকে পুরোপুরি ইসলামে তখন কনভার্ট করতে পারে নাই বা ধর্মান্তরিত করতে পারে নাই এবং আফগানরা এই আরবদের বিরুদ্ধে বিদ্রোহ করে। যদিও এক পর্যায়ে পরবর্তীতে আফগানরা তারা নিজেদেরকে রক্ষণশীল মুসলমান হিসাবে প্রমাণ দিয়েছে, কিন্তু বাস্তবতা হলো প্রথম পর্যায়ে আরবদেরকে আফগানদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ করতে হয়েছে এবং সেই যুদ্ধ করতে গিয়ে এক পর্যায়ে যে আরবরা তাদের কাছে পরাভূত হয়েছে। পরবর্তীতে আরবদের পরে আমরা জানি সেখানে মঙ্গলরা এসেছে, যা আমরা জানি জগৎ বিখ্যাত চেঙ্গিস খানের কথা, তার বর্বরতার কথাও আমরা জানি। চেঙ্গিস খান 1212 সালে আফগানিস্তান দখল করেন। চেঙ্গিস খানের ধারণা ছিল আফগানিস্তান দখল করাতে তাদেরকে তেমন কোনো বেগ করতে হবে না। বর্বরতার জন্য, নৃশংসতার জন্য বিখ্যাত সেই চেঙ্গিস খানও আফগানিস্তানে পরাভূত হয়েছে, কারণ আফগানদের প্রতিরোধের কাছে চেঙ্গিস খানের পক্ষে স্থায়ীভাবে আফগানিস্তানে থাকা সম্ভব ছিল না। পরবর্তীতে সেখান থেকে ফিরে যান চেঙ্গিস খান এবং যে কারণে তার মঙ্গোলিয়াতে পরবর্তীতে অসুস্থ অবস্থায় মৃত্যু হয়। এবং এর পরে আমরা জানি চেঙ্গিস খানের পরবর্তীতে তৈমুর লেন যাকে বলি আমরা সাধারণত যারা বাংলা ভাষাভাষী তারা অনেকেই তৈমুর লং বলে জানি। তৈমুর লং কিন্তু ওই একই মঙ্গল জাতির লোক এবং তিনিও নৃশংসতার জন্য এবং বিখ্যাত ছিলেন। পরবর্তীতে সেই তৈমুর লংও কিন্তু আফগানিস্তানে দীর্ঘস্থায়ী সেই 1383 সাল থেকে 1383 সাল থেকে সেখানে তাকে যুদ্ধ করতে হয়েছে এবং পরবর্তীতে 1385 সাল পর্যন্ত সে আফগানদের বিরুদ্ধে যুদ্ধ করে। এই যুদ্ধে যদিও তৈমুরল্যান্ড সেখানে খুব একটা সফলতা দেখাতে পারেন নাই, তার বিরুদ্ধে আফগানরা কিন্তু বিভিন্ন অঞ্চলে তারা প্রতিরোধ করে তোলে। পরবর্তীতে তৈমুরল্যান্ডের মৃত্যু হয়। তৈমুরল্যান্ডের মৃত্যুর পর তৈমুরল্যান্ড এবং চেঙ্গিস খানের বংশোদ্ভূত জহিরুদ্দিন বাবর আফগানিস্তান দখল করেন। সম্রাট জহিরুদ্দিন
বাবর 1512 সালে আফগানিস্তান দখল করেন এবং পরবর্তীতে সেই বাবরের বিরুদ্ধেও কিন্তু আফগানরা প্রচণ্ড প্রতিরোধ করে তোলেন এবং বাবর যদিও আফগানিস্তানকে যেটা হলো সে বিশেষ করে কাবুলকে খুব পছন্দ করেছিলেন এবং যেখানে তাকে সমাহিত করার জন্য ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে তাকে যেন তার মৃত্যু হলে সেখানে যেন তাকে সমাহিত করা হয়। কিন্তু বাবরও স্বীকার পেয়েছে, বাবর বলেছে এক পর্যায়ে বাবর তার জীবনী লিখেছিলেন যেটাকে আমরা বাবর নামে জানি। সেখানে কিন্তু বাবরও স্বীকার পেয়েছিলেন যে তিনি বা তার পূর্বসূরি চেঙ্গিস খান বা তৈমুরলেন কেউই আফগানদেরকে স্থায়ীভাবে পরাস্ত করতে পারেনি। তারপরে আমরা জানি যে এই বাবরের পরেও আমরা কিন্তু জানি, বাবরের পরে আমরা জানি সেই উপনিবেশিক শক্তি, পৃথিবীর সবচেয়ে ওই সময়ের পরাক্রমশালী শক্তি, একক শক্তি ব্রিটিশদের কথা। ব্রিটিশরা আফগানিস্তান দখল করে। ব্রিটিশদের সাথে প্রথম যেটা হলো আফগানদের যে যুদ্ধ হয় তা হলো 1839 সালে। 1839 সালে ব্রিটিশরা আফগানিস্তান দখল করে এবং সেখানে তাদের একটা পুতুল শাসক যাকে শাহ সুজা নামে পরিচিত, শাহ সুজাকে ক্ষমতায় বসায়। ব্রিটিশদের উদ্দেশ্য ছিল শাহ সুজার মাধ্যমে তারা আফগানদেরকে নিয়ন্ত্রণ করবে এবং তাদের উদ্দেশ্য হাসিল করবে এবং এর মাধ্যমে তারা ভারতবর্ষ এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা বাফার জোন গঠন করবে যাতে ভবিষ্যৎ সোভিয়েত যে কোনো আগ্রাসন বা সোভিয়েতদের যে কোনো প্রভাব তারা মোকাবেলা করতে পারে। কিন্তু বাস্তবতা হলো সেই যে এই যুদ্ধ 1339 সাল থেকে আফগানদের এই প্রতিরোধ চলতে থাকে ব্রিটিশদের বিরুদ্ধে। এই যুদ্ধ শেষ হয় 1842 সালে এবং এই যুদ্ধে ব্রিটিশদের পরাজয় ছিল ইতিহাসে যে কোনো পরাশক্তির জন্য সবচেয়ে লজ্জাস্কর পরাজয়। আফগান যুদ্ধে কাবুল ক্যান্টনমেন্টে ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল সব মিলিয়ে, অর্থাৎ তাদের বেসামরিক উপস্থিতি, সেনাবাহিনীর পরিবারের সদস্য সব মিলে সেখানে তাদের 18,500 সদস্য ছিল। কিন্তু তারা যখন আফগানিস্তান থেকে অর্থাৎ আফগানিস্তানের কাবুল থেকে তাদের প্রত্যাহার করতে করতে শেষ পর্যন্ত তারা যুদ্ধ করতে করতে তারা সারেন্ডার করার পরও যখন তারা ফিরে কিন্তু আলটিমেটলি তাদের মাত্র এই 18,500 সেনা সদস্যের মধ্যে এবং তাদের সেনা পরিবারের সদস্যের মধ্যে মাত্র একজনই কিন্তু তারা জীবন নিয়ে ফিরতে পারেছিল এবং তার নাম হলো সার্জেন্ট ব্রাইডন, একজন ব্রিটিশ সেনাবাহিনীর চিকিৎসক, যিনি 6 দিন পরে জালালাবাদে পৌঁছতে পেরেছিলেন। অর্থাৎ এই 18,500 সদস্যের মধ্যে মাত্র একজন জীবিত ছিলেন, বাকি 18,499 জনকে আফগানদের হাতে নির্মমভাবে জীবন দিতে হয়েছিল। বিশ্বের পরাক্রমশালী পরাশক্তি ব্রিটিশদের জন্য এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় পরাজয় এবং সবচেয়ে লজ্জা। সম্ভবত পৃথিবীর যে কোনো পরাশক্তির জন্যই এটা ছিল সবচেয়ে লজ্জাস্কর ঘটনা। এরপরে ব্রিটিশরা কিন্তু হাল ছেড়ে দেয়নি। তারপরে 1878 থেকে 1880 সাল পর্যন্ত পুনরায় তারা আবার আফগানদের সাথে যুদ্ধ করে। সেই যুদ্ধে ব্যাটেল অফ কান্দাহার খ্যাত সেই যুদ্ধে প্রথম দিকে ব্রিটিশরা সফলতা অর্জন করে, অর্থাৎ আফগানরা পরাজিত হয়। কিন্তু আফগানদের প্রতিরোধ অব্যাহত থাকে ব্রিটিশদের বিরুদ্ধে। তার পরবর্তীতে এই কারণে 1919 সালে বাধ্য হয় আফগানদের সাথে চুক্তি করতে আবার এবং আফগানিস্তানকে প্রোটেক্টেড রাজ্য, প্রোটেক্টেড আফগানরা ভারতবর্ষ হিসাবে অনেক অঞ্চল স্বীকৃতি দেয়। পরবর্তীতে ব্রিটিশরা বাধ্য হয় আফগানদের সাথে চুক্তি করতে, কারণ তারা তাদের নিজেদের অঞ্চল, দখলকৃত অঞ্চল, উপনিবেশকৃত অঞ্চল রক্ষার জন্য তারা আফগানদের সাথে রাওয়ালপিন্ডিতে একটি চুক্তিতে উপনীত হয়। এই চুক্তির ফলে তারা ভারতবর্ষের অনেক আগেই তারা আফগানদের স্বাধীনতাকে মেনে নেয় এবং আফগানিস্তান স্বাধীনতা অর্জন করে। অর্থাৎ একটি প্রোটেক্টেড স্টেট থেকে আফগানিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে উপনীত হয়। আমরা জানি 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে। সোভিয়েত ইউনিয়ন মূলত তাদের পছন্দ মতো যে সরকার আফগানিস্তানে ক্ষমতায় ছিল, যাদেরকে বলা হতো পিপলস ডেমোক্রেটিক পার্টি অফ আফগানিস্তান, যাদেরকে আমরা কমিউনিস্ট সরকার বলে জানি, তাদেরকে ক্ষমতায় রাখা এবং তাদের প্রভাব বলয়ে আফগানিস্তানে টিকিয়ে রাখার জন্য সোভিয়েত ইউনিয়ন ডিসেম্বর মাসে, অর্থাৎ 1979 সালের ডিসেম্বর মাসে আফগানিস্তান দখল করে নেয়। আফগানিস্তানের দখলের পূর্বে ধারণা ছিল যে তখনকার যে সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ বলেছিল যে এই যুদ্ধ বড়জোর কয়েক সপ্তাহ
2 থেকে 4 সপ্তাহের ব্যাপার, কিন্তু সেই আফগান যুদ্ধ তাদেরকে 10 বছর ধরে আফগান গেরিলাদের বিরুদ্ধে, মুজাহিদিনদের বিরুদ্ধে তাদেরকে লড়াই করতে হয়েছে। 80,000 সোভিয়েত সৈন্যের উপস্থিতি এবং আফগান কমিউনিস্ট পার্টি এবং তাদের সেনাবাহিনীর উপস্থিতি সত্ত্বেও আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন পরাজিত হয়। তাদেরকে 1989 সালে আফগানিস্তান থেকে চলে যেতে হয়। মাঝখানে 10 লাখ আফগানকে এই যুদ্ধে জীবন দিতে হয়েছে এবং হাজার হাজার সোভিয়েত সৈন্য নিহত হয়েছে। সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তানে এই পরাজয় থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র শিক্ষা নেয়নি। তারা 2001 সালে আমেরিকার নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়েদার আক্রমণের অজুহাত দেখিয়ে তারা আফগানিস্তানে আক্রমণ করে। আফগানিস্তানে আক্রমণের সময় আমেরিকানদের ধারণা ছিল তারা যেহেতু প্রযুক্তিগতভাবে আফগানিস্তানের তুলনায় অনেক সুপারিয়র, আফগানিস্তান প্রযুক্তিগতভাবে, সামরিকভাবে সোভিয়েত ইউনিয়নের সাথে কোনোভাবেই তুল্য নয়, সে কারণে তাদের এই যুদ্ধ সাময়িক সময়ের ব্যাপার। প্রযুক্তিগতভাবে এটা হয়তো বড়জোর কয়েক মাস লাগবে। যদিও কয়েক মাসের মধ্যে তারা তালেবানকে ক্ষমতাচ্যুত করেছিল, কিন্তু আফগান যুদ্ধও কিন্তু তাদেরকে 10 বছর না, সোভিয়েত ইউনিয়নের মতো 10 বছর না, তাদেরকে 2001 থেকে 2021 সাল পর্যন্ত, অর্থাৎ 20 বছর আফগানিস্তানে তাদেরকে যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধে তাদের $2.26 ট্রিলিয়ন খরচ হয়েছে। এই যে আফগানিস্তানের যুদ্ধ, এই আফগানিস্তান যুদ্ধ থেকে, ইতিহাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে আফগানিস্তানে যে পরাশক্তিগুলোর পরাজয় থেকে কেউ কিন্তু শিক্ষা নেয়নি, বরং আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আলেকজান্ডার দ্য গ্রেট আফগানিস্তানের দখলের পরে ক্লান্ত শ্রান্ত যে আলেকজান্ডার দ্য গ্রেট ফিরে যাওয়ার পর তারপরে মেসিডোনিয়ান সেনাবাহিনী আর আগের অবস্থানে ফিরে আসতে পারে নাই। আলেকজান্ডার দ্য গ্রেট তার রাজ্য বা তার বংশধর কিন্তু তার রাজ্য টিকিয়ে রাখতে পারেননি। আমরা জানি চেঙ্গিস খান আফগানিস্তানের দখলের পরবর্তীতে তার কিন্তু সে আফগানিস্তান থেকে ফিরে যেতে বাধ্য হয়েছিল এবং চেঙ্গিস খানও কিন্তু মৃত্যু হয়েছিল। তারপরে চেঙ্গিস খান তার রাজ্য ঠিকই রাখতে পারে নাই তার বংশধররা। মোগলদের ক্ষেত্রেও কিন্তু আমরা একই ঘটনা জানি। এবং এরপরে আমরা দেখলাম যে সোভিয়েত ইউনিয়নের কাহিনী। সোভিয়েত ইউনিয়ন আমরা যেটা দেখলাম, যে জানলাম, এর আগেও আমরা বলেছি সোভিয়েত ইউনিয়ন কীভাবে পর্যদস্ত হয়েছিল, যেখানে লিওনিদ ব্রেজনেভ মাত্র 2 থেকে 4 সপ্তাহের মধ্যে তাদের যুদ্ধ সমাপ্ত করার চিন্তা করেছিল, সেখানে তাদেরকে 10 বছর ধরে যুদ্ধ করতে হয়েছে, আর আমেরিকাকে যুদ্ধ করতে হয়েছে 20 বছর। এই এত লম্বা যুদ্ধ থেকে এরা কেউ কোনো শিক্ষা নেয়নি। কিন্তু প্রশ্ন হলো যে কেন, কিভাবে আফগানরা এত বড় বড় বিশ্ব শক্তিকে পরাজিত করছে? এই বিষয়টা আমাদের বুঝতে হলে আমরা যেমনি ইতিহাসের কাছে ফিরতে হবে, তেমনি এ ব্যাপারে একটা চমৎকার বিশ্লেষণ আমরা পাবো পাশ্চাত্যের 2 ব্যক্তির কাছ থেকে। প্রথম ব্যক্তি হলো উইনস্টন চার্চিলের বক্তব্য ছিল যে আফগানরা খুবই সাহসী জাতি এবং তারা ওয়ার লাইক রেস, অর্থাৎ তারা যুদ্ধ করতে ভালোবাসে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের দীর্ঘদিনের স্পিকার থমাস ও'নেইল আফগানিস্তান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছিলেন যে আফগানিস্তান দখল করা খুব সহজ, কিন্তু সেটা টিকিয়ে রাখা খুবই কঠিন। কারণ আফগানরা সবসময় বিদেশি পরাশক্তির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়। মূল কথা হলো আফগানিস্তানে খুব সহজে ঢোকা যায়। আফগানিস্তানে ঢোকাটা খুব সহজ, যে কোনো পরাশক্তি সহজে আফগানিস্তানে ঢুকে পড়তে পারে, কিন্তু আফগানদের যে প্রতিরোধ, সেই প্রতিরোধের কাছে টিকে থাকা তাদের মুশকিল। এর সবচেয়ে বড় কারণ হলো, অনেকেই বলেন, অনেক ঐতিহাসিকদের ভাষ্য অনুযায়ী, আফগানরা তখনই ঐক্যবদ্ধ হয় যখন তারা কোনো বিদেশি পরাশক্তির বিরুদ্ধে লড়াই করে। আফগানরা সব কিছুই সহ্য করতে পারে, টলারেট করতে পারে, কিন্তু কোনো বিদেশি শক্তি তাদেরকে পরিচালনা করবে, তাদেরকে নিয়ন্ত্রণ করবে, তাদেরকে শাসন করবে, এইটা আফগানরা কখনোই মেনে নিতে রাজি নয়। আফগানিস্তান সম্পর্কে সম্রাট বাবর তার জীবনী বাবরনামায় লিখেছেন যে আফগানদেরকে পরাজিত করা যায় সাময়িকভাবে, কিন্তু তাদেরকে স্থায়ীভাবে পরাস্ত করা যায় না। তিনি বলেছেন তিনি শুধু একাই নন, এর আগে চেঙ্গিস খান, তৈমুরলন বা তার আগেও যে সমস্ত বিদেশি পরাশক্তি আফগানিস্তানে এসেছে, তারা কেউই স্থায়ীভাবে আফগানদেরকে পরাস্ত করতে পারে নাই। তারা হয়তো হিরাত, কাবুল, কান্দাহার, বাল্কের মতো
অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করতে পেরেছে, কিন্তু আফগানদেরকে কখনো পরাজিত করতে পারে নাই। কারণ আফগানরা আবার ঘুরে দাঁড়িয়েছে, কারণ আফগানদের ভিতরে যুদ্ধের জাতি, তাদের ওয়ারিয়র কালচার বা একটা যোদ্ধার জাতি হিসাবে তাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে কোনো বিদেশি পরাশক্তি ধ্বংস করতে পারে নাই। এ থেকে আমাদের কাছে যেটা পরিষ্কার, অর্থাৎ আফগানরা কখনোই কোনো বিদেশি শক্তির শাসনকে মেনে নেয়নি। আরেকটা সবচেয়ে বড় কথা, অনেকেই বলেন যে আফগানিস্তানের যে মূল লড়াইটা কখনো কেন্দ্রীয়ভাবে লড়াই হয় না। আফগানিস্তানের প্রতিরোধ শুরু হয় এক এক অঞ্চল থেকে, পরবর্তীতে সমগ্র জাতি সেই লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়। আফগানরা তখনই ঐক্যবদ্ধ হয়, তখনই লড়াই করে, তখনই ঐক্যবদ্ধ জাতি হিসাবে দাঁড়ায় যখন তারা কোনো বিদেশি পরাশক্তির বিরুদ্ধে লড়াই করে। অর্থাৎ আফগানরা তখনই ঐক্যবদ্ধ হয়, আফগানদের ঐক্য তখনই সম্ভব যখন তারা কোনো বিদেশি পরাশক্তির বিরুদ্ধে লড়াই করে। এখানে তারা কোনো ছাড় দেয় না। কাজেই আমরা এ থেকে পরিসংহার টানতে পারি, উপসংহার টানতে পারি যে আফগানিস্তানে কখনোই কোনো পরাশক্তি টিকে থাকতে পারেনি। তার কারণ হলো আফগানদের জাতিগত বৈশিষ্ট্য। অবশ্য এর সাথে আফগানিস্তানের ভৌগোলিক বৈশিষ্ট্য, ভূ রাজনীতি সেগুলোও রয়েছে, কিন্তু আফগানদের যে যোদ্ধার যে সংস্কৃতি এবং বিদেশি পরাশক্তিকে না মানার যে সংস্কৃতি এবং হাজার বছরের লড়াই করার যে সংস্কৃতি, এটাই প্রধান কারণ আফগানিস্তানে বিদেশি পরাশক্তির পরাজয়ের। যে কারণে ঐতিহাসিকভাবেই আফগানিস্তানকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ দ্য এম্পায়ার্স, অর্থাৎ আফগানিস্তান যে পরাশক্তি, যে শক্তি দখল করতে আসে বিশ্ব পরাশক্তি, পরবর্তীতে তাদের পতন ইতিহাসে লিখিত হয়। এখন দেখা যাক ব্রিটিশের পতন, পরাশক্তি হিসাবে, বিশ্ব পরাশক্তি, একক পরাশক্তি হিসাবে যে ব্রিটিশের যে অবস্থান, তা আজকে বিশ্বে নেই। আলেকজান্ডার দ্য গ্রেটের পরাজয় হয়েছে, অর্থাৎ মেসোডোনিয়ান আর্মি এখন বিশ্ব আর শাসন করে না। চেঙ্গিস খানের মোগল বাহিনী বা পরবর্তীতে যে মোগলরা, তারাও বিশ্ব শাসন করে না। সোভিয়েত ইউনিয়নও বিশ্ব শাসন করে না। এখন হয়তো আমেরিকার পালা, ভবিষ্যৎ বলবে যে আমেরিকা বিশ্ব পরাশক্তি হিসাবে কতদিন টিকে থাকবে। অর্থাৎ এ থেকে আমরা পরিষ্কার যে আফগানিস্তান কেন বিশ্ব পরাশক্তির কবরস্থান হিসাবে পরিচিত। কারণ ইতিহাস থেকে বিশ্ব পরাশক্তিগুলো এর আগে কখনোই শিক্ষা নেয়নি, তারা আফগান জাতির জাতিগত বৈশিষ্ট্যকে কখনোই বিবেচনায় নেয়নি, তাদের সংস্কৃতি থেকে কখনোই শিক্ষা নেয়নি। এই বলে আমি আজকের আমার আলোচনা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলটি দেখবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে মন্তব্য করবেন, আপনাদের কমেন্ট করবেন। ভালো লাগলে আপনাদের সেগুলো জানাবেন। আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে সেটাও আমাদের জানাবেন। আমরা অবশ্যই আপনাদের ভিন্ন মতকে আমাদের বিবেচনায় নিব। অর্থাৎ আমরা চিন্তার বৈচিত্র্যে বিশ্বাস করি, সকলের মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি এবং বৈচিত্র্যের মধ্যেই কিন্তু ঐক্য, বৈচিত্র্যের মধ্যেই কিন্তু সবচেয়ে সৌন্দর্য বিশ্বাস করি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও বলি আমাদের চ্যানেলটি দেখবেন এবং এই ব্যাপারটি দেখার ব্যাপারে অন্যদেরকে উৎসাহিত করবেন এবং আপনাদের ভালো লেগে থাকলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন বিষয় নিয়ে আসতে পারি। ধন্যবাদ, ভালো থাকুন, থ্যাংক ইউ।